অডিও বুক বাই দোলার আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি উইলিয়াম সমারসেট মমের দুপুরের মধ্যাহ্নভোজ নিয়ে রচিত একটি ছোট গল্প, দ্য লাঞ্চন। আসুন শুরু করা যাক। আমি তাকে থিয়েটারে দেখেছি। বিরতির সময় তার পাশে বসেছিলাম। তার সাথে দেখা হয়েছে যে অনেক দিন হয়ে গিয়েছে। যদি কেউ তার নাম আমাকে বলতো তাহলে তাকে মনে করতে পারবো কি না তা জানি না। কি খবর? অনেক দিন পরে তোমার সাথে আমার দেখা। কিভাবে সময়গুলো চলে যায়? তোমার কি মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল? তুমি লাঞ্চে আমাকে ডেকেছিলে। আমার কি এখনো মনে আছে? 20 বছর আগে আমি প্যারিসে থাকতাম। আমি একটি ছোট ল্যাটিন কোয়ার্টারে থাকতাম। বেঁচে থাকার মতো যথেষ্ট টাকা আয় করতাম। সে আমার অনেক বই পড়তো, আমার চিঠিতে এই ব্যাপারে জানিয়েছিল। আমি উত্তরে তাকে ধন্যবাদ জানাই। তারপরে তার কাছ থেকে আর একটি চিঠি পাই। চিঠিতে সে লিখেছে সে প্যারিস দিয়ে যাচ্ছে, আমার সাথে কথা বলতে চায়। আমি কি ফয়েটের লাঞ্চে আসতে পারবো কিনা? ফয়েট একটি রেস্টুরেন্ট যেখানে ফ্রান্সের সিনেটররা খাওয়া দাওয়া করে। আর আমি যে কখনো সেখানে যাব, আমার পক্ষে এটি তো কল্পনারও বাইরে ছিল। আমি একদিকে নিজেকে খুশিতে হারিয়ে ফেলেছি, আবার অন্যদিকে ছোট থাকতে শিখেছি মহিলা মানুষদেরকে না কথাটি না বলতে। আমার কাছে আছে 80 ফ্রান্স। এইটি দিয়েই পুরো মাস চলতে হবে। ভালো মধ্যাহ্নভোজের জন্য 15 ফ্রান্সের চেয়ে বেশি খরচ পড়বে না। যদি 2 সপ্তাহের জন্য কফি খাওয়া বন্ধ করে দেই তাহলেই আমি ভালো করে কাটিয়ে দিতে পারবো। আমি তাকে বলে দিলাম আমি বৃহস্পতিবার 12:30টার সময় ফয়েটসে আসছি। আমি যত তরুণী ভেবেছিলাম তিনি তা না। 40-এর কাছাকাছি হবে। আমাকে দেখে দাঁত সবগুলো বের করে বড় একটা হাসি দিল। তিনি অনেক কথা বললেন, কিন্তু যখন তিনি আমার সম্বন্ধে কথা বলতে শুরু করলেন আমি তা শোনার জন্য আরো মনোযোগী হয়ে উঠলাম। যখন মেনুটা নিয়ে আসা হলো আমি কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। দাম আমি যত ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি, কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন শুধু লাঞ্চ ছাড়া আর কিছুই খাবেন না। আহা, এইভাবে বলে না। আমি ভদ্রভাবে উত্তর দিলাম, আমি এক তরকারির বেশি কিছুই খাই না। আমি মনে হয় মানুষ আজকাল বেশিই খায়। ছোট্ট মাছ, যদি স্যালমন হলে আমি খুশি হতাম। ভালো কথা, তখন স্যালমনের মৌসুম না, মেনুতেও ছিল না। কিন্তু আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম তা আছে কিনা। হ্যাঁ, একটি সুন্দর স্যালমন মাত্র পেয়েছে। এইটাই প্রথম তারা পেয়েছে। আমি অতিথির জন্য অর্ডার করে দিলাম। ওয়েটার জিজ্ঞেস করলো রান্না হতে হতে আর কিছু খাবেন কিনা। না, তিনি উত্তর করলেন, আমি কোনোদিন একটির বেশি কিছু খাই না। যদি না ক্যাভিয়ার না হয় তো। ক্যাভিয়ার হলে ভালো লাগবে। আমি হৃদয়টা কেন জানি শুকিয়ে যেতে লাগলো। আমি জানি ক্যাভিয়ার অনেক দামি। আমার জন্য খরচ বহন করাটা কষ্টের হবে, কিন্তু তা আমি তাকে বলতে পারলাম না। আমি ওয়েটারকে বললাম ক্যাভিয়ার নিয়ে আসতে। আমার জন্য মেনু থেকে কম দামে ডিশ সিলেক্ট করলাম, যেখানে মাটন চপ ছিল। আমার মনে হয় তোমার মাংস খাওয়া ঠিক হবে না, সে বলল। এই রকম যেমন চপসের মতন ভারী খাবার খাওয়ার পর তুমি কিভাবে কাজ করবে? আমি পেট পুড়ে খাওয়াটা পছন্দ করি না। এখন ড্রিঙ্কসের প্রশ্ন নিয়ে আলোচনা। আমি মধ্যাহ্নভোজে কিছুই ড্রিঙ্ক নেই না, সে বলল। আমিও নেই না। আমি তৎক্ষণাৎই উত্তর দিয়ে দিলাম, শুধু হোয়াইট ওয়াইন। আমি কিছুই বলি নাই, তাও তিনি বলতেই থাকলেন, এই ফ্রেঞ্চ ওয়াইনগুলো অনেক হালকা, হজমের জন্য দারুণ। আপনি এখন কি নিবেন? আমি ভদ্রতার সহিত জিজ্ঞেস করলাম। তিনি আমাকে দাঁত বের করে একটি হাসি দিলেন। আমার ডাক্তার শ্যাম্পেইন ছাড়া কিছুই খেতে নিষেধ করেছে। আমি বুঝতে পারলাম। আমি কিছুটা ম্লান হয়ে গেলাম। আমি অর্ধেক বোতল অর্ডার দিলাম। আমি আকস্মিকভাবে বললাম, আমার ডাক্তার আমাকে শ্যাম্পেইন খেতে নিষেধ করেছে। তাহলে আপনি কি ড্রিঙ্ক নেবেন? পানি। তারপর তিনি ক্যাভিয়ার, পরে স্যালমন খেতে শুরু করলেন।
তিনি আনন্দে আর্ট সাহিত্য নিয়ে বলছিলেন। আমি চিন্তা করছিলাম যখন বিল আসবে তখন কি হবে। যখন আমার মাটন চপ আসলো তখন আমার খাওয়ার জন্য কিছুটা চুপ থাকলেন। আমি দেখছি আমার ভারী ডোজ করার অভ্যাস আছে। আমার মনে হয় এটি ঠিক না। আপনি কেন আমাকে অনুসরণ করছেন না? আমি নিশ্চিত তোমার ভালো লাগবে। আমি আরেকটি জিনিস খেতে যাচ্ছি। যখন ওয়েটার আবার মেনু নিয়ে আসছিলেন তখন আমি বললাম। তিনি হাত নেড়ে ইঙ্গিত দিলেন, না না, আমি দুপুরের খাওয়াতে কিছুই খাই না, শুধু অল্প খাই। আমি এর চেয়ে বেশি কিছু চাই না। শুধু আলোচনার জন্য আমি একটু বেশি খাই, এই আর কি। আমি মনে হয় আর খেতে পারবো না, যদি না তারা গ্রেট অ্যাম্পারেগাস থাকে। এইটি না খেতে প্যারিস চলে গেলে আমার ভালো লাগবে না। আমার হৃদয় শুকিয়ে গেল। আমি দোকানে দেখছিলাম, সেগুলো অনেক দাম। ম্যাডাম জানতে চাই, আপনার কি কোনো গ্রেট অ্যাসপারেগাস আছে? আমি ওয়েটারকে জিজ্ঞাসা করলাম। আমি সর্বশক্তি দিয়ে সে যাতে না বলে তার জন্য চেষ্টা করছি। এক সুন্দর হাসি দেখা দিল তার মুখে। সে আমাকে আশ্বস্ত করল তার কাছে অনেক বড় কোমল এবং অনেকগুলো আছে। অবিশ্বাস্য ব্যাপার। আমার আর কোনো ক্ষুধা নেই। আমার অতিথি এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, কিন্তু আপনি যদি চান তাহলে কিছু অ্যাসপারেগাস হলে আমি মাইন্ড করতাম না। আমি তাদেরকে অর্ডার দিলাম। আর কিছু কি নিবেন? না, আমি কোনোদিন অ্যাসপারেগাস খাইনি। আমি জানি সেখানে মানুষ পছন্দ করেন না। মাংস খাবার পরে আপনার রুচি নষ্ট হয়ে যায়। আমরা অ্যাসপারেগাসের জন্য অপেক্ষা করছিলাম। ভয় কাজ করছিল আমার মনের মধ্যে। এখন এক এখন একটা প্রশ্ন না, কত টাকা বাকি রাখলে আমি বাকি মাস চালাতে পারবো। প্রশ্ন এটাই, আমি বিল দিতে পারবো কিনা। কিন্তু 10 ফ্রান্সের জন্য ঘাটতি পড়ে। তখন যদি আমার অতিথির কাছ থেকে চাওয়া লাগে সেটা আবার বিরক্তিকর। আমি তা করতে পারি না। আমি জানি আমার কাছে কত আছে। যদি বিল বেশি আসে তাহলে সিদ্ধান্ত নিলাম আমার পকেটে হাত ঢুকিয়ে নাটকের মতো কান্না শুরু করব। বলবো আমার টাকা চুরি হয়ে গিয়েছে। অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার হবে যদি আবার মহিলার কাছে না থাকে। তাহলে আমার ঘড়িটা রেখে যেতে হবে। টাকা জমা দিয়ে পরে নিয়ে যাব। অ্যাসপাইরেগাস চলে আসলো। এইগুলো অনেক বড়, অনেক সুস্বাদু। আমি দেখলাম সেই নির্লজ্জ মহিলাকে কিভাবে গলা দিয়ে ঢোক গিলে গিলে পুরো অ্যাসপাইরেগাস গিলে ফেলছে। আর মাখনের গন্ধ আমাকে কাত করে ফেলছে। অবশেষে তার খাওয়া শেষ করলো। কফি? আমি বললাম। হ্যাঁ, শুধু একটি আইসক্রিম আর কফি, সে উত্তর দিল। আমি এখন অত আমার এখন অত চিন্তা নেই। আমি আমার জন্য কফি, তার জন্য কফি, আইসক্রিম অর্ডার দিলাম। আপনি জানেন, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, তিনি আইসক্রিম খেতে খেতে বলল। পেটে অল্প জায়গা থাকতেই খাওয়া শেষ করে দেওয়া উচিত। আপনি কি এখনো ক্ষুধার্ত? আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম। ওহ না, আমি ক্ষুধার্ত না। আপনি তো দেখেছেন আমি দুপুরে কিছুই খাই না। সকালবেলার এক কাপ চা, তারপর রাতের বেলায়, কিন্তু দুপুরে এক তরকারির বেশি কিছুই খাই না আমি। শুধু আপনার সাথে কথা বলেই যাচ্ছিলাম। ওহ, আমি দেখছি। তারপর ভয়ানক ব্যাপারটা ঘটল। যখন আমার কফির জন্য অপেক্ষা করছিলাম তখন ওয়েটারের মুখে হাসি নিয়ে এক ঝুড়ি পিচ নিয়ে আসলেন। সেই ফলগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এইটি তো পিচের মৌসুম ছিল না। তাহলে গড জানে কি দাম হবে এটার। দেখেছেন, আপনি মাংস খেয়ে পুরা পেট ভরিয়ে রেখেছেন। আমার একটা ছোট্ট একটা চপ আপনি আর খেতে পারবেন না। কিন্তু আমি স্ন্যাক খেয়েছি। আমি এখন পিৎজা খাবো। যখন বিলটা আসলো আমি টাকা জমা দিতে গিয়ে দেখলাম বাড়তি টিপের জন্য কিছু রয়ে গিয়েছে। মহিলাটার চোখ আমার বাকি 3 ফ্রান্সের দিকে পড়ে রইল। কিন্তু আমি যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম আমার সামনে পুরো মাস পড়ে রয়েছে আর পকেটে কোনো টাকাই নেই। আমাকে অনুসরণ করো। মনে হচ্ছিল আমি তার সাথে হাত মিলাচ্ছি এবং আমি দুপুরে একটার বেশি কিছুই খাই না। আমি তার চেয়ে আরো ভালো পারি। আমি উত্তর দিলাম, আমি আজকে রাতে কিছুই খাবো না। হাস্যকর। সে খুশিতে কেঁদে দিল।
ক্যাবে লাফ দিয়ে উঠে পড়ল। আপনি সত্যিই মজার মানুষ। কিন্তু অবশেষে আমার এখন প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। আমি পরিহিংসায় বিশ্বাস করি না, কিন্তু যখন গড প্রসন্ন বদনে ক্ষমার পক্ষে অবস্থান নেন, আজকে তার ওজন 130 কেজি। গল্পটি এখানেই শেষ হচ্ছে। সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন।